15 অক্টোবর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সই হবে জুলাই সনদ, নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টা, জানাল ঐক্যমত্য কমিশন। জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যমত্যের বাইরে যাওয়ার সুযোগ নেই বললেন আমির খুসরো। অমীমাংসিত বিষয়গুলোর সমাধান হবে সংসদে। চাংখারপুলে 6 জন হত্যা মামলায় ট্রাইব্যুনালে উপদেষ্টা আসিফ মাহমুদের সাক্ষ্য গ্রহণ, হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। এবং আগামী 12 অক্টোবর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি, জন্মসনদ ছাড়া করা যাবে রেজিস্ট্রেশন। স্বাগত এশিয়ান সকালের সংবাদের সঙ্গে আছে আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদ। আগামী 15 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত হবে জুলাই জাতীয় সনদ। ঐতিহাসিক এই স্বাক্ষর অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিগণ অংশগ্রহণ করবেন। গতকাল জাতীয় ঐক্যমত্য কমিশনের এক বৈঠকে সিদ্ধান্ত হয়। বৈঠকে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যমত্যের বাইরে যাওয়ার সুযোগ নেই, তবে অমীমাংসিত বিষয়গুলোর সমাধান হবে সংসদে। গতকাল গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এইসব কথা বলেন তিনি। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। সকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় নবনিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটেজের সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আমির খুসরো মাহমুদ বলেন, কোথায় কি মিটিং হচ্ছে এগুলো নিয়ে বিএনপি চিন্তিত নয়। আগামীর বাংলাদেশ গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনবো, এটাই গুরুত্বপূর্ণ। জনগণ কি চায় সেটা বড় বিষয়। নির্বাচনের অপেক্ষায় আছে। প্রত্যেকের যত কথা আলাপ আলোচনা হচ্ছে, এটা শেষ কথা হচ্ছে যত তাড়াতাড়ি নির্বাচন হয়ে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার আসবে, যেখানে তারা শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম সিদ্ধান্তগুলো নিতে পারবে। সুতরাং তারা সবাই সেদিকে অপেক্ষায় আছে। স্কিল ডেভেলপমেন্ট নিয়ে জার্মানির সহযোগিতা চাওয়া হয়েছে, এমনকি জার্মান বিনিয়োগ কিভাবে আনা যায় সে বিষয়েও আলোচনা করা হয়। টেকনোলজি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আমরা জোর দিচ্ছি, এই জন্য যে টেকনোলজি ব্যতীত আসলে ইকোনমিক্যালি সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব না। এই ক্ষেত্রে জার্মানির সাথে আমাদের কোঅপারেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর আব্দুল মঈন খান সহ অনেকেই উপস্থিত ছিলেন। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জুলাই আগস্ট আন্দোলনের সময় রাজধানীর চাংখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলার 10ম দিন সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। গতকাল মামলার 19তম সাক্ষী হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই জবানবন্দি দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। চাংখারপুলে 6 জনকে হত্যার মামলার জবানবন্দি দিতে দুপুরে ট্রাইব্যুনালে আসেন এই মামলার তারকা সাক্ষী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে জবানবন্দি দেন তিনি। পরে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। এ সময় তিনি বলেন, হত্যায় জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি চান তিনি। এবং 5 আগস্টে সেই লং মার্চ টু ঢাকায় অংশগ্রহণ করতে আসার সময় ঢাকার নাজিমউদ্দিন রোড দিয়ে আমরা ঢোকার চেষ্টা করছিলাম। সেখানে পুলিশ আমাদেরকে বাধা দিয়ে রেখেছিল প্রায় 3-4 ঘন্টা। সে সময় পুলিশের গুলিতে আমার সামনেই 2 জন নিহত হন এবং মোট শহীদ আনাস ইয়াকুব সহ মোট 6 জন সেখানে নিহত হন বলে আপনারা জানেন। ট্রাইব্যুনালের জবানবন্দিতে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখানোর কথা বলে সমন্বয়কদের থেকে জোর করে ভিডিও বার্তা নিয়েছিল ডিবি। কমপ্লিট শাটডাউন ঘোষণা, কমপ্লিট শাটডাউনের পর ইন্টারনেট ব্ল্যাকআউট, আমাদেরকে গুম করে নিয়ে রাখা হলো এবং পরবর্তীতে আন্দোলন প্রত্যাহার করার জন্য নানাভাবে চাপ প্রয়োগ করা হলো। আপনারা সবাই দেখেছেন কিভাবে ডিবিতে আমাদের 6 সমন্বয়ককে তুলে নিয়ে যাওয়া হলো এবং 6 দিন আটক করে রাখা হলো। জোরপূর্বক আমাদের থেকে যেই তাদের লিখিত বক্তব্যে স্বাক্ষর এবং সেটা পাঠ করিয়ে
গণমাধ্যমের মাধ্যমে সারা দেশে প্রচার করা হলো আন্দোলন প্রত্যাহার করার কথা বলে। এই পুরো ঘটনাক্রম এবং প্রত্যেকটি ঘটনায় কারা কারা কোন কোন বাঁকে দায়ী ছিলেন সবার নাম সহ আমি আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছি। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 15 অক্টোবর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। গুমের 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 30 জনের গ্রেফতারি পরোয়ানা আইজিপির কাছে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে অভিযুক্ত বাহিনীর সদস্যদের সংশ্লিষ্ট দপ্তরেও পাঠানো হয়েছে। গতকাল এই তথ্য জানিয়েছে ট্রাইব্যুনাল রেজিস্ট্রার কার্যালয়। এ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, গতকাল বিকেলে এই 2 মামলায় 30 আসামির বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা আইজিপি ও 12টি দপ্তরে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। মামলায় ডিজিএফআইয়ের সাবেক 5 ডিজি সহ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের আসামি করা হয়েছে। এর মধ্যে অনেকেই এখনও কর্মরত রয়েছেন। আগামী 12 অক্টোবর থেকে মাসব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান। গতকাল সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি জানান, অনলাইনের পাশাপাশি জন্মসনদ ছাড়া ম্যানুয়াল পদ্ধতিতেও এই টিকার জন্য রেজিস্ট্রেশন করা যাবে। বিস্তারিত নূর মোহাম্মদ ভিয়ার রিপোর্টে। দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সচিবালয় সংবাদ সম্মেলনের আয়োজন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। প্রধান উপদেষ্টা স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান বলেন, 12 অক্টোবর থেকে মাসব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হবে। এখন পর্যন্ত 1,68,00,000 মানুষ টিকার জন্য রেজিস্ট্রেশন করেছে বলেও জানান তিনি। এই টিকাদান কার্যক্রমে সর্বশেষ বাংলাদেশ সংযোজন করতে যাচ্ছে টাইফয়েড রোগের বিরুদ্ধে একটি টিকা। টাইফয়েডের বিরুদ্ধে বেশ কিছু টিকা আছে, কিন্তু এই টিকাটি সবচেয়ে বেশি কার্যকর এবং নিরাপদ। এটাকে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন বলা হচ্ছে। এই ভ্যাকসিনটি একটি ডোজ 9 মাস বয়স থেকে 15 বছর বয়স পর্যন্ত সকল শিশু কিশোরকে দেওয়া হবে এবং স্কুলের বাইরে স্কুলে যারা থাকবে সেক্ষেত্রেও ক্লাস 9 পর্যন্ত তাদেরকেও এই টিকা দেওয়া হবে, একটি ডোজ বিনামূল্যে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, শহর থেকে গ্রাম পর্যন্ত টিকা পৌঁছাতে কাজ করছে মন্ত্রণালয়। আমরা জানি যে আসলে পাড়ায় পাড়ায় এক একটা সেন্টার আছে, অথবা গ্রামে বিভিন্ন জায়গায় আমরা ঘরের বারান্দা, অনেক এয়ারমার্ক বারান্দা আছে যেগুলো নিয়মিত ভ্যাকসিন দিয়ে থাকে, ওই জায়গাগুলো ইউজ হবে। কাজে একেবারে বাড়ি বাড়ি যাবে না, কিন্তু পাড়ায় পাড়ায় আমাদের টিম যাবে। অস্থায়ী টিকাদান কিন্তু স্থায়ী সবগুলোতেই চলবে। এগুলোতে গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে যেগুলো স্কুল রয়েছে সেগুলোতে আমরা টিকাদান দিব এবং বিভিন্ন স্টেশন বা ওই সব জায়গায় যেখানে জমায়েত হয়, বিশেষ করে এগুলো মাইক্রো প্ল্যান করা হয়েছে যে আমরা কোথায় কোথায় কাদেরকে টিকা দেব। টাইফয়েডের কারণে প্রতি বছর দেশে প্রায় 8,000 মানুষ মারা যায়। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। করেন বিশেষ অনুষ্ঠানের, যেখানে তুলে ধরেন তার আগামীর পরিকল্পনা। সাদ্দাম হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন শেখ ফাহিম। একসময় সামান্য কিছু টাকার জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন। এখন তিনি প্রতি মাসে আয় করছেন লক্ষ লক্ষ টাকা। আর সেই আয় দিয়ে বিলাসী জীবনযাপন না করে দাঁড়িয়েছেন অসহায় মানুষের পাশে। বলছি ফরিদপুর জেলার সালতা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কন্টেন্ট ক্রিয়েটর রাজু খানের কথা। খ্যাতিমান এই কন্টেন্ট ক্রিয়েটর ও সমাজসেবক দেশজুড়ে তার ফ্যান ফলোয়ারদের নিয়ে আয়োজন করেন আড্ডা ও খাবারের, যেখানে তার সমাজসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন সবাই। রাজু ভাইয়ের অনেক মানবীয় কাজ, রাজু ভাই বিভিন্ন জায়গায় অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ায়। অনেক অসহায় পরিবারের মেয়ের বিয়ে হয় না, তাদের বিয়ের ব্যবস্থা করে দেয়। রাজু ভাইয়ের এখানে আসে আমার ফ্যামিলিটাও ভালোভাবে চলে। আমাদের এখানে যারা স্টাফ আছে তারা ভালো একটা স্যালারি পায়, তার ওসিলায় আমাদের অনেকগুলা ফ্যামিলি চলে। খুব ভালো চলাফেরা করে, কোনো দুর্নীতি নাই, ভালো পথে আছে, তাই ভালোবাসি। রাজু ভাইকে দেখতে আসছি, ভালোবাসা দোয়া দিতে আসছি, আর রাজু ভাইকে অনেক ভালোবাসি, অনেক। এই সমাজে রাজু ভাই একজন ভালো ব্যক্তি, এরকম ব্যক্তি আমি দেখি নাই। ওনার ভিডিওগুলো খুব ভালো লাগে, উনি যে কাজগুলো করে আমার প্রচণ্ড ভালো লাগে। এই মনের টানে ওনার কাছে আমি চলে আসি বন্ধুত্ব হিসাবে। আপনার ভিডিও দেখে আমার থেকে ভালো লাগছে, উনি অসহায় মানুষের জন্য পাশে দাঁড়ায়। এই কন্টেন্ট ক্রিয়েটর জানান, সামাজিক দায়বদ্ধতা থেকেই সাধারণ মানুষকে সহযোগিতা করে চলেছেন। প্রতিটা জেলায়, প্রতিটা থানায় আমার মতে যেন রাজু খান যেন জন্ম হয়।
যে আমি একটা এতিমখানা খুলবো, অথবা যারা ইতিম অসহায় আছে তাদেরকে একটা ঘর করে দিব, প্রায় জায়গা মানে ঘর বাড়ি করে দিব। অনেকে আছে বেকার, একটা রিক্সা কিনে দিলাম, সে চালাইলো। অনেকে আছে একদম বেকার পঙ্গু, তার একটা দোকান করে দিলাম 50,000 1 লক্ষ টাকা দেন, সে ওইটা করলো। এটা আমার ইচ্ছা আছে মনে, যতটুকু পারি এখন করতেছি, আরও সামনে যেন করতে পারি, এই দোয়াটা আমি দর্শকদের কাছে চাই। রাজু খানের স্বপ্ন ভবিষ্যতে তিনি এতিমখানা করবেন এবং এভাবেই অসহায় মানুষের পাশে থাকবেন সব সময়। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। ময়মনসিংহের 30 সালে নিজের মাকে গলা টিপে ও বাবাকে কোরাল দিয়ে কুপিয়ে হত্যা করেছে তারই নিজ সন্তান। বৃহস্পতিবার বিকেলে ঘটনায় অভিযুক্ত রাজুকে আটক করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যে শোবার ঘরের মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায় বুধবার দুপুরে 30 সালের বাঁশকুড়ি গ্রামে মা বানোয়ারা বেগমকে গলা টিপে ও রাতে বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন রাজু। পরে নিজ শোবার ঘরেই তাদের মরদেহ মাটি চাপা দেয় সে। ত্রিশাল থানা পুলিশের জিজ্ঞাসাবাদে রাজু নিজেই বাবা মায়ের হত্যার বর্ণনা সহ পুঁতে রাখা জায়গা দেখিয়ে দিলে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে। বঙ্গোপসাগরে ট্রলারসহ 26 জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। নৌবাহিনীর জাহাজ বা নৌজার শহীদ মহিবুল্লাহ অসহায় জীবন বিপন্ন প্রায় অবস্থায় 26 জন জেলেকে উদ্ধার করে। এমবি তাজমিনুর রহমান নামক মাছ ধরা ট্রলারটি ইঞ্জিন বিকল অবস্থায় কক্সবাজার বাতিঘরের প্রায় 27 নটিক্যাল মাইল দূর থেকে উদ্ধার করা হয়েছে বলে জানায় নৌবাহিনী। জেলেরা জানায় 30 সেপ্টেম্বর মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায় তারা। 3 অক্টোবর তীরে ফেরার সময় ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। গণবিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে দিয়ে আগামী 2 বছরের শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবে নতুন এই কমিটি। বৃহস্পতিবার বিকেলে আশুলিয়ায় মির্জানগরে অবস্থিত বিশ্ববিদ্যালয়টির একাডেমিক ভবনের হলরুমে নতুন সদস্যদের শপথ পাঠ করান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গোকসু সভাপতি মোহাম্মদ আবুল হোসেন। গত 25 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়টিতে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হওয়া এবারের নির্বাচনে ভিপি পদে 9 জন, সাধারণ সম্পাদক পদে 4 জন এবং এজিএস পদে 3 জন সহ মোট 21টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন 63 জন প্রার্থী। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মসূচির আলোকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালি ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ফুলবাড়ি আক্কেল আলী উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহশ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। চাঁদপুর 2 আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেছেন, বিএনপির মধ্যে প্রতিযোগিতা আছে কিন্তু প্রতিহিংসা নেই। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের দক্ষিণ মুক্তিরকান্দি প্রধানিয়া বাড়িতে আয়োজিত অনুষ্ঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম মিয়াজির সভাপতিত্বে ও সাবেক ছাত্র নেতা নাজমুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি গোলাম সারোয়ার মজুমদার, ফরাজিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াসিন মোল্লা সহ আরও অনেকেই। নাটোরের লালপুরে বিএনপির 31 দফা জনগণের কাছে পৌঁছে দেওয়ার অংশ হিসেবে জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে এই জনসভা হয়। এই সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, নাটোর জেলা বিএনপির সদস্য ডক্টর ইয়াসির আরশাদ রাজন, সাবেক উপজেলা বিএনপির সহসভাপতি রাকিবুল ইসলাম রাকিব সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। নারায়ণগঞ্জ সদরের কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সিন্টুর নির্দেশনায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়েছে। কুতুবপুর শাহী মহল্লা কবরস্থানের পূর্ব পাশে কুতুবপুর ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ বাবুল মিয়ার সার্বিক তত্ত্বাবধানে এইসব কাজের উদ্বোধন করা হয়। এই সময় সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতাধীন প্রায় 3 কোটি টাকার পানির ট্যাঙ্কের কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন সহ 100% প্রকল্পের মাধ্যমে নিশ্চিন্তপুরে 475 ফিট রাস্তা এবং আকনগুলি সংলগ্ন 440 ফিট রাস্তার আরসিসি ঢালাইয়ের উদ্বোধন করা হয়। রাজধানীর উত্তরায় শান্তা মারিয়ম বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ভবনে একাডেমিক কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে দোয়া ও ফিতা কেটে শুভ উদ্বোধন ঘোষণা করা হয় শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ভবনের একাডেমিক কার্যক্রমে। রাজধানীর উত্তরায় শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহি আলম। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মুস্তাফিজুর হক। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইমামুল কবির শান্তের স্বপ্নের অগ্রগতি হয়েছে মর্মে শুকর গুজার করে সংক্ষিপ্ত আলোচনা ও তার আত্মার শান্তি কামনা করে দোয়া পরিচালনা সহ ভবনের অবশিষ্ট কাজ আরও দ্রুত সম্পন্ন করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করা হয়। উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী ও শিক্ষা বোর্ড থেকে কলেজের অনুমতি পাওয়া উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটসের উপপ্রধান জাতীয় কমিশনার মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। এতে প্রধান আলোচক ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আসিফুর রহমান, প্রতিষ্ঠানের শিক্ষিকা তনিমার সঞ্চালনায় ও প্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যান সৈয়দ শাফির মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানটি উদযাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ আশরাফুল হক, উত্তর হাই স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মোহাম্মদ বখতিয়ার কুতুবী সহ আরও অনেকেই। বাংলাদেশ ট্রাক কভার্ড ভ্যান ড্রাইভার সহ ইউনিয়নের পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। বিশেষ অতিথি ছিলেন তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আইনুল ইসলাম চঞ্চল। সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্রাক কভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ বশির হাওলাদার। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ হুমায়ুন কবির আহমেদ, মোহাম্মদ সুলাইমান, মোহাম্মদ সাখাওয়াত হোসেন সৈকত, মোহাম্মদ আলমগীর হোসেন, মোহাম্মদ মিজানুর রহমান সহ এমপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনী ইশতেহার ঘোষণা উপলক্ষে অহিংস শিক্ষার্থী ঐক্যের উদ্যোগে সংবাদ সম্মেলন হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এই সংবাদ সম্মেলন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন অহিংস শিক্ষার্থী ঐক্যের পক্ষে জিএস পদপ্রার্থী মোহাম্মদ ইয়াসিন উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন অহিংস শিক্ষার্থী ঐক্যের ভিপি পদপ্রার্থী মোহাম্মদ ফরহাদুল ইসলাম, এজিএস পদপ্রার্থী মোহাম্মদ শহীদুল ইসলাম সহ আরও অনেকেই। চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও পবিত্র ফাতিহায়ে ইয়াজুদ্দাহুম উদযাপন উপলক্ষে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। নগরীর একটি কমিউনিটি সেন্টারে এর আয়োজন করা হয়। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম জেলার আয়োজনে এম সুলাইমান ফরিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় চেয়ারম্যান মাওলানা এম এ মতিন। উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল করিম কুতুবী, ডক্টর নূ কম ও আকবর হোসেন, মাওলানা জালাল উদ্দিন আজহারি সহ আরও অনেকেই। চট্টগ্রামের ১৯ নম্বর দক্ষিণ বাকুলিয়ায় বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শামসুল আলম। মহানগরীর দক্ষিণ বাকুলিয়া ওয়ার্ডের এই ইউনিট বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে এই বৈঠকের আয়োজন করা হয়। ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক এটিএম ফরিদুল আলমের সভাপতিত্বে এবং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ইয়াকুব চৌধুরী নাজিমের পরিচালনায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য একে খান সহ আরও অনেকেই। শেষ করবে সকালের সংবাদ। এর আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রি লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। 15 অক্টোবরের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সই হবে জুলাই সনদ। নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টা, জানাল ঐক্যমত্য কমিশন। জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যমত্যের বাইরে যাওয়ার সুযোগ নেই বললেন আমির খুসরো। অমীমাংসিত বিষয়গুলোর সমাধান হবে সংসদে। টাঙ্গাইলে 6 হত্যা মামলায় ট্রাইব্যুনালে উপদেষ্টা আসিফ মাহমুদের সাক্ষ্য গ্রহণ। হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। এবং 12 অক্টোবর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি। জন্মসনদ ছাড়া করা যাবে রেজিস্ট্রেশন। সকালের সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।